নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। ঢাকে কাঠি পড়ে গিয়েছে, পুজোর বাকি মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন। চতুর্দিকে মণ্ডপে মণ্ডপে জোর কদমে চলছে প্রস্তুতি, মায়ের আগমনী বার্তা কিন্তু আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে। এরই মধ্যে দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মিলনীর পুজো। তার সেখানেও কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। তার পাশাপাশি আরও একটি বাড়তি পাওনা হিসাবে প্রত্যেক বছরের মতন এই বছরেও প্রকাশিত হলো ত্রিধারার থেকে তাদের পূজা বার্ষিকী। বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাগমে অতি সমারোহের সাথে কিন্তু এই পত্রিকাটি প্রত্যেক বছরের মতন এই বছরেও প্রকাশিত হয়েছে। আমরা সেখানে ছিলাম, সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। আসুন আপনাদেরকেও নিয়ে যাই যে কিভাবে অতি সমারোহের সাথে পুজো মণ্ডপে মা আসার প্রস্তুতির পাশাপাশি তাদের পূজা বার্ষিকীটি প্রকাশিত হলো। বিশিষ্ট গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিভিন্ন সাহিত্যিকেরা। সেখানে যে শারদ যে সংকলন বা শারদ যে পূজা বার্ষিকী তাদের ত্রিধারা থেকে প্রত্যেক বছর বেরোয়, অতি সমারোহের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিন্তু সেই শারদ যে সংকলন বা পূজা বার্ষিকী কিন্তু প্রকাশিত হলেন। এছাড়াও কিন্তু সেখানে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে নৃসিংহ কুমার প্রসাদ ভাদুড়িকে। তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে কিন্তু আরও সভাটাকে কিন্তু আলোকমণ্ডিত করে তুলেছিলেন। এর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন শুভা প্রসন্ন এবং আরও গুণী ব্যক্তিরা। তার পাশাপাশি কিন্তু সেখানে উপস্থিত অবশ্যই ছিলেন ত্রিধারার থেকে দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার। তাদের এই সংস্পর্শে যেন এক আনন্দময় উৎসব আরও আনন্দের হয়ে উঠল এবং পুজো তো ঠিক দোরগোড়ায় এসেই গেছে, তার পাশাপাশি কিন্তু এই যে এক পূজাবার্ষিকী প্রকাশ ত্রিধারার পক্ষ থেকে, এর যেন আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই শারদ শুভেচ্ছা আগাম বার্তা আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে সকলকে রইল। এই যে শারদ সংকলন যে উদ্বোধন বা প্রকাশিত হলো গতকাল, তার কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলাম। আসুন দেখে নিই সেখানের কিভাবে গোটা অনুষ্ঠানটি আলোকমণ্ডিত হয়ে সাফল্যমণ্ডিত হয়েছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। তারপরে আজকের সম্মান প্রাপক যিনি শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। বইমেলা ত্রিদীপ বাইরের ব্যতিক্রমী ঘটনা। রঞ্জনদার আসার কথা আছে, রঞ্জন বন্দ্যোপাধ্যায় এসেছেন কোথায়, আত্মগোপন করে আছে। আচ্ছা, নিশ্চিত বলুন মানে বেরিয়ে এক্সিটটা যাতে খুব স্মুথ হয়, তাকে তো আলাদা করে পরে দেওয়া হবে। রণহুঙ্কার যতই বলুক আমরা বেঁধে ফেলেছি উত্তরে গিয়ে। রঞ্জন বন্দ্যোপাধ্যায় ত্রিদীপ চট্টোপাধ্যায় সামনে অনেক কিছু দিতে চাই নৃসিংহ প্রসাদ ভাদুড়ির মতো মানুষকে।
মানে কি কি দেওয়া হচ্ছে আর ধারা বিবরণীতে যাচ্ছে না, এটুকু বলতে পারে আমাদের শ্রদ্ধার ধারা বইছে এখানে, ফলে ফুলে মিষ্টিতে সবকিছুতে। আর আমরা একটা প্রণামী দিতে চাই নৃসিংহবাবুকে। যেটা তুলসী আর মানপত্র তার পুরোটা এখানে লেখা রয়েছে। এদের প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়া হয়েছে। কোন বছর মানে গুপ্ত থাকা চলবে না। আজকে না সবাই এখানে হাসি মুখে থাকে, এটাই আজকের দিনের বিশেষত্ব। রণজিৎ বন্দ্যোপাধ্যায় মানে এটা একটা আশার জন্য একটা যাওয়ার জন্য। এইবারে আমরা মাননীয় শ্রী দেবাশিস কুমারকে, অম্লানদা রয়েছে, অম্লানদা আমাদের গুরুজন, আমাদের মাননীয় সভা। সবাই সাহিত্যপ্রেমী মানুষ, আমাদের পুজো এসে গেছে, সবাই আমরা হাজির হয়ে গেছি আজকে, যেন মনে হচ্ছে যেন আজ থেকেই বোধহয় পুজো চালু হয়ে গেল। আমাদের পুজো চালু হয়ে গেল আজকে, সব জায়গায় পুজো। দিদি তো বলেই দিয়েছেন যে সামনের সপ্তাহ থেকে সব জায়গায় চালু হয়ে যাবে, তো আমাদের পুজো তার চেয়ে একটু আগে শুরু হয়ে গেল। এইটা মানে আমি একজন প্রকাশক হিসেবে বলবো যে এই ধরনের সাহিত্য, যেটা একটু আগেও বলা হয়েছে যে কোনো পুজো কমিটি কোথাও দেখা যায়নি যে তারা কোনো সাহিত্য পত্রিকা প্রকাশ করে, এটা বেশ কয়েক বছর ধরে এখানে প্রকাশিত। এখানে আজকে যাদের তিনি প্রেরণা দিয়েছেন আমাকে পুরস্কার দেওয়ার জন্য, তাদের উপরে আমার প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক, আমার উপরেও বর্ষিত হোক। আমি এই পুরস্কার পেলাম তারই কৃপা। আর আপনারা যারা আছেন সামনে এবং মঞ্চে, সবার উপরে আমার প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক। দেখুন, এই সুন্দর সুন্দর কথা বলার পরেই আমার যেটা প্রথম বক্তব্য, যে আমার গুরু নারায়ণ গোস্বামী আমার ইউনিভার্সিটিতে পড়াতেন, উনি একটা অসামান্য কথা বলেছিলেন। কি ভাই খচখচ করছে কেন? এটা কোনো কথা না, ওই অ্যাপ্রিসিয়েটেড, ওই সামান্য কথার কথা নয়, ভেতরে যে উচ্ছ্বাসটা আসে সেটা আর কিছুই নয়। সেটা আমাকে বারবার আবার প্রবৃত্ত করবে যে এখানে আসা। বিশেষ করে লালটু আছে, সামনের বছর তো পুরস্কার পাবো না, লালটু আছে,
পরের বছর আমি পুজো সংখ্যায় লিখলাম, তারপরের বছর বরুণদা বললেন যে আপনি এখানে আমাদের ধারাবাহিক করতে হবে একটা, কিসের উপরে না মহাভারত কথা। মহাভারত কথার উপরে ধারাবাহিক করতে আরম্ভ করেছিলাম। প্রথমে 4 বছর মোটামুটি লিখলাম, তারপরে বললাম যে একটু বিশ্রাম করি, আবার পড়াশোনা করতে হবে ভাই। তারপরে আরো 2.5 বছর লিখলাম। এটা গেল, খানিক দিন যাওয়ার পর আমি আবারও তৈরি হচ্ছি লেখাপড়া করে, এবারে আবার এগোবো, বর্তমানকে বলবো যে এবার আবার করতে হবে। এর মধ্যে ঋতুপর্ণ এসে উপস্থিত হলেন আমার বাড়িতে। একদম ঋতুপর্ণের একটা বড় দোষ ছিল এবং সেটাই তার সবচেয়ে বড় গুণ। আমি যেহেতু সকাল সকাল উঠতাম, কাজেই সেটা বড় গুণে পরিচিত হয়েছিল। এই কারণে যে ও 6:45 6:30 এইসব সময় ফোন করত, এইসব সময় ফোন করে হাবি যাবি, মানে যত রাজ্যের কথা আছে। আর একটা জিনিস আমি বলি যে সত্যজিৎ রায়ের পরে এত পড়াশোনা করা একজন সিনেমার ডিরেক্টর আমি জীবনে কিন্তু বেশি দেখিনি। এটা একটা কথা যে ও বাইরের দেশে গেছে, আমেরিকায় গেছে, সেখান থেকে আমার জন্য বই, মানে ইংরেজরা যে সমস্ত, আমাদের তো কেনার ক্ষমতা থাকে না, সেগুলো কিনে কিনে ও সব নিয়ে এসছে, নিঃসন্দেহ এটা তোমার কাজে লাগবে, এটা তোমার কাজে লাগবে। এবং ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য এতটাই ভালো পড়া ছিল, বিশেষ করে রবীন্দ্রনাথ সেই দিন। কিন্তু অবাক হবেন শুনলো, যখন চিত্রাঙ্গদা করছে সেই সময় ওর আমার সঙ্গে মাঝে মাঝেই বৈঠক হয়েছে, এবং তখন একটা জায়গায় আমার মনে হয়েছে যে না, এইটা এইরকম ভাবে কিন্তু মহাভারত নেই। বলে কে বললো তোমরা? বলে মহাভারতের সেই খণ্ডটা নিয়ে আসলো, হরিদাস দান্তবাগীশের লেখা, তার অনুবাদ, দেখো তুমি এটা। আমি যে অনুবাদটা একটু অন্যরকম করেছেন তাই তোমার এরকম লাগছে, কিন্তু এইটা এইরকম হলে ভালো। বলে সেটা আমি কি করে বুঝবো, সেটা অন্য কথা, কিন্তু পড়াশোনার রেঞ্জটা কি হতে পারে সেটা একটা দেখার জিনিস ছিল। ঋতুপর্ণের অনুরোধ ফেলতে পারিনি। আমি বললাম যে আমি তাহলে ওখানে কি বলবো, আর এখানেও আমি হঠাৎ মাঝখান থেকে আরম্ভ করছি, এটা এটা গ্যাপটা কিভাবে পূরণ করবো? মানে গ্যাপটা আমি লিখে দেবো। ঋতুপর্ণ সেই কাজটি করেছিলেন। তারপরে 10 সাল থেকে এই এখনো 25 এখনো শেষ হয়নি, মহাভারতের পূর্ণ ব্যাপারটা শেষ হয়নি। রোববারে কথা অমৃত সমান চলতে থাকে। এটা অনেকটাই কিন্তু তারই ফল, যেটা রবীন্দ্রনাথ কাদম্বরীর দেবী সম্বন্ধে বলেছিলেন যে একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর উঠেছিল ফলি, আজও নাই শেষ। তো আমরা আজও শেষ করতে পারিনি, কাজে আরো কিছুদিন হয়তো চলবে, আপনারা বেয়ার করবেন। এবং আমি বারংবার আবার এই বাংলাদেশের, এবং আবার আমায় ফিরতে হবে বাংলাদেশের রাজধানী, এসব নয়, বারবার দেবাশিস কুমারের এই অনুষ্ঠানে আবার চলে আসবে। সকলকে ধন্যবাদ। আজকে ত্রিধারা সংকলন প্রকাশ হচ্ছে, যারা এখানে এসছেন এই অনুষ্ঠানে তাদের সকলকে আমাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা 12 বছরে পা দিলাম এই শারদ সংকলনের। আমরা এখনো খুব, এটা আমাদের কাছে একটা অহংকারের বস্তু। আমরা খুব অহংকার করে বলতে পারি কলকাতায় আমরাই একমাত্র বারবারই যারা শারদীয় সংখ্যা প্রকাশ করতে পারে। আমাদের মনে হয়েছিল 12 বছর আগে দুর্গা পুজোর সঙ্গে আমরা আরো অনেক আমাদের পুজো হয়, তার একটা মৌলিক পার্থক্য আছে। দুর্গা পুজোটা শুধু ধর্মীয় আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই পুজোটা কালের নিয়মে কখনো উৎসবে পরিণত হয়েছে। উৎসবে কতগুলো উপাদান লাগে, না হলে একটা ধর্মোৎসব থেকে একটা জাতীয় উৎসবে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে কতগুলো উপাদান লাগে। সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সাহিত্য। দেখবেন দুর্গাপুজোকে কেন্দ্র করে আগে সমস্ত, এখানে অনেক পত্রিকার লোকেরা আছেন, তারা একটা করে শারদ সংকলন বার করেন। তার কারণ একটা উপাদান উৎসবের। দেখবেন আগে ছিল পুজোর গান, পুজো মানে কিছু গান তৈরি হবে, HMV বা বিভিন্ন কোম্পানি তারা গান রেকর্ডিং করত। সব মিলিয়ে পুজোটা উৎসবে যায়। তো সেই একটা উপাদান আমাদের মনে হয়েছিল যে আমরা যদি একটা শারদ সংকলন বার করতে পারি। আমরা কৃতজ্ঞ সমস্ত লেখকগুলোর কাছে যারা যাদের ছাড়া এটা লেখা সম্ভব হতো না।
আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যেত যদি তারা এগিয়ে না আসতেন। আমি এখানে সকলকে আর সুভাদাকে আমার একটা স্পেশাল থ্যাঙ্কস এই কারণে, প্রথম দিন যখন আমরা জানিও না যে বইটা কি হবে এবং এর মান কি হবে, সুভাদা কিন্তু সেই মানের কথা ভাবেননি। তিনি আমাদের অনুরোধটা রক্ষা করেছিলেন এবং প্রচ্ছদটা করেছিলেন। শুভা প্রসন্ন সই করা একটা প্রচ্ছদ আমার মনে হয় পত্রিকার মানকে অনেক বাড়িয়ে দেয়। তো সেটা প্রথম দিনই সুভাদা কিন্তু কোনো রকম সংশয় না রেখে এটা রাজি হয়েছিলেন এবং আজকে 12 বছর উনি প্রচ্ছদটা করে যান, তার জন্য আমাদের কৃতজ্ঞতা। আরেকজন মানুষ আজকে এখানে নেই, তার নাম বিধি চট্টোপাধ্যায়, যিনি উৎসাহ দিয়েছিলেন এবং এই পুরো সম্পাদনার কাজটা যিনি করতেন। তিনি বিধিদি অসুস্থ আসতে পারেন। বিধিদি পরবর্তীকালে এবছর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ত্রিদীপ করেছেন, ত্রিদীপ চট্টোপাধ্যায় আজকে। এবং আমরা চেষ্টা করেছি যে যে কাজটা যে পারে তাকে দিয়ে করাতে। এই পত্রিকার যদি আপনাদের মনে হয় যে এর মান উন্নত, সম্পূর্ণ কৃতিত্বটা ত্রিদীপ চট্টোপাধ্যায়। খুব যত্ন নিয়ে খেটে করেছে এবং আমাদের থেকে যিনি কোঅর্ডিনেট করেছিলেন লাল্টু মুখার্জি এখানে আছেন, যে পত্রিকাটা পুরো সবার সঙ্গে কোঅর্ডিনেট করে লেখা নিয়ে ত্রিদীপকে পাঠিয়ে আবার ফিরে নিয়ে সমস্ত কাজটা আমাদের ক্লাবের তরফ থেকে কোঅর্ডিনেট করেছে। ওকে আমার অনেক অনেক ধন্যবাদ। এখানে আজকের পত্রিকা আমরা এখন প্রকাশ করব। আমরা আমাদের আপনারা শুনলে খুশি হবেন, এই পত্রিকার একটা ইতিমধ্যেই পাঠক তৈরি হয়েছে। অনেক মানুষ ইতিমধ্যেই আমাদের জিজ্ঞেস করছেন যে কবে বেরোবে এটা। এরা 12 বছরের কষ্টের একটা ফল আমরা পাচ্ছি। এবার একটু দেরি হয়েছে বলে অনেক পাঠক ইতিমধ্যেই তারা জিজ্ঞেস করতে শুরু করেছেন। শুধু পাঠক নয়, আরো খুশি হবেন, ভেন্ডাররা জিজ্ঞেস করছে বইটা কবে আসবে। এটা আমাদের আমার মনে হয় 12 বছরে আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট হয়েছে যে ভেন্ডাররা জিজ্ঞেস করছেন যে বইটা কবে পাওয়া যাবে। যাই হোক, আরো অনেক পথটা হাঁটতে হবে, তবে আমরা এটা বলতে পারি যে আমরা যে মার্কেটিং এই সাহিত্য পত্রিকা নিয়ে করি, বড় বড় আমি বড় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আমরা পারবো না, কিন্তু আমি আজকালকে কৃতজ্ঞতা জানাবো। আজকেও আমাদের কোনো পয়সা নেই, বিনা পয়সায় একটা বড় বিজ্ঞাপন, অনেকটা বড় বিজ্ঞাপন আজকাল ছেপেছে আজকে এই পত্রিকাটা বেরোচ্ছে বলে। এবং আপনারা জানেন যে সারা কলকাতায় প্রচুর হোর্ডিং থাকে, আমাদের মোবাইল ভ্যান কলকাতায় ঘুরে বেড়ায়। এইভাবে কিন্তু এইভাবে মার্কেটিং আমার মনে হয় খুব কম সংস্থাই করেন। যারা বহুজাতিক বা বড় কোম্পানি তারা করতে পারে, কিন্তু আমরা প্রথম দিন থেকে কিন্তু টার্গেটটা নিয়ে করেছি যে আমাদের একটাই লক্ষ্য ছিল পত্রিকাটাকে নিজের পায়ে দাঁড় করানো। একটা সময় অব্দি নিশ্চয়ই সাবসিডি দিয়ে আমরা চালাবো, কিন্তু একটা জায়গায় আসুক যেখান থেকে অন্তত ব্রেক ইভেনটা হবে, তাহলে এটা সাস্টেন করবে। যাই হোক, নিশ্চয়ই আজ নয় কাল আমাদের হবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই পত্রিকা গুণগত মান যে কোনো পত্রিকার সঙ্গে আমরা পাশাপাশি রাখতে পারি। তাদেরটা খুব ভালো হলে 25 হবে, আমাদেরটা অন্তত 22 হবে, এইটুকুনি বলতে পারি আমরা। যাই হোক, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করি না। যারা আমি এখানে আমরা প্রতি বছরই একজন করে বিশিষ্ট সাহিত্যিক কবি তাদের আমরা সম্মানিত করে নিজেরা সম্মানিত হই। তাদেরকে সে নিষিদ্ধতা কি পেলেন না জীবনে আমাদের কাছ থেকে কোনো যায় আসে না। তাকে আমরা যদি সম্মানিত করে নিজেরাই সম্মানিত হওয়ার চেষ্টা করার কিছুই নয়। আমরা এটা শুধু এই ক্ষেত্রে নয়, আমরা আমাদের একটা ধারণা বা আমাদের একটা ভাবনা থেকে আমরা করি। আমরা যেরকম সাহিত্যে যিনি আমরা একজন বছরে একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিই, ঠিক আমরা যখন এই পুজো পরে একটা বিজয় সম্মানী করি, সেখানে আমরা যে কোনো গানের বা মানে কালচারাল ওয়ার্ল্ড থেকে কাউকে নিয়ে এসে আমরা তাদের একটা ফেলিসিটেট করি। এরকম অনেক লোক আমরা চেষ্টা করি প্রত্যেককে নিয়ে এসে,
কিছুই না আমাদের তরফ থেকে তাদের জানিয়ে নিজেদের সম্মানিত হওয়া আর কৃতজ্ঞতা, তাদের যে কন্ট্রিবিউশন, আজকে এই কন্ট্রিবিউশনের স্বীকৃতিতে পাঠককুল দেয়, আমরা চেষ্টা করি এই স্বীকৃতি দিতে। যাই হোক, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, আমি দেবাশিস থেকে বলবো পরের চলে আসতে। নৃসিংহদা আজকে সম্মানিত হয়েছে, আমাদের এত আনন্দ হচ্ছে। আমি আমার সঙ্গে অসম্ভব একটা অম্লমধুর মিষ্টি মধুর সম্পর্ক। এই মানুষটা এতদিন ধরে এত সিরিয়াস কাজ করে, মানুষের মধ্যে এত গভীর রসবোধ রয়েছে, যেটা প্রতি মুহূর্তে আমি আর প্রচুর আলোচনা করছিলাম, আমাদের প্রাণিত করে। আর এই পত্রিকা সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ গত 12 বছর ধরে দেবাশিস, দেবযানী, এদের পুরো ত্রিধারা এবং লালটু মুখার্জির সাংঘাতিক উৎপাদ, এই সব মিলিয়ে 12 বছর ধরে আমি এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তারপরে এবছর একটা রহস্য আছে, আমাকে দেবযানী, আমরা যে বাঙালি পরিচয় দিয়ে এখনো বেঁচে আছি, আনন্দে আছি, সেটার সবটার মূলে আমাদের মধ্যে যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতা খুব বেশি মানুষের মধ্যে আমাদের রাজ্যের বাইরে খুব একটা দেখতে পাওয়া যায় না। আমরা যেমন সকলেই জড়িয়ে আছি এবং ছড়িয়ে আছি আমাদের কাজের মধ্যে দিয়ে, যেমন নৃসিংহদা বললেন অবলীলায়, এ শুধু পাণ্ডিত্য নয়, এটা একটা রস, এটা একটা সংস্কৃতির বিশেষ ধারা। আর বলতে দ্বিধা নেই, দেবাশিস কুমার আমাদের এই দক্ষিণ অঞ্চলে, সে যে শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব করে তা নয়, বা সমাজ সেবার কাজ করে যায় তা নয়, সংস্কৃতিকে বাঁচিয়ে মাতিয়ে রেখেছে এই অঞ্চলকে দেবাশিস। এবং তারই টানে, তারই সমস্ত কিছু আকর্ষণ এবং তার আন্তরিক যোগাযোগে আমরা সকলে জড়ো হই। এবং আপনারা দেখছেন যে বরাবরই এখানে, আমি কোথায় নবনীতাদির থেকে শুরু করে সব মানুষকেই দেখেছি। আমি বহু বছর আসি এবং দেবাশিসের জন্যে আমি শারদীয়ার প্রচ্ছদ করে নিই। এটাও ঠিক, কোনো পুজো উপলক্ষে এইরকম একটা শারদীয় সংখ্যা আর কোথাও বেরোয় না। তাকে কোথায় নিয়ে গেছে, এটা আমরা যারা লেখালেখি করি, যারা লিখতে ভালোবাসি, যারা পড়তে ভালোবাসি, যারা সাহিত্য চর্চা করতে পারি, সবার পক্ষ থেকে আমি প্রত্যেকের হয়ে ওনাকে আমি আমার অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালাম। খবরের কাগজ পড়েন, কিন্তু প্রতিদিন আপনার একটা লেখা বেরোয় তো, যদি কোনো কারণে খবরের কাগজের চাপে বইটা খুঁজে না পাওয়া যায়, ও যে এমনিতে রাগারাগি করে না, কিন্তু কি রেগে যায়, ওইটাই একমাত্র কিন্তু প্রত্যেকটা পড়ে। হ্যাঁ, প্রত্যেকটা পড়ে। সেটা আমি ভাবলাম ও পড়তে লাগলো।